পৌষ পার্বণ আর মিড ডে মিলে পড়ুয়াদের কাছে পায়েস পৌঁছে গেল। হ্যাঁ, জলপাইগুড়ির ফণীন্দ্রদেব প্রাথমিক স্কুলে বিশেষ আয়োজন করেন শিক্ষকরা। আরও বিস্তারিত জানবো শান্তনুর কাছ থেকে। শান্তনু, সত্যিই তো পৌষ পার্বণের মতো একটা দিন যদি পড়ুয়ারা পায়েস পায় তাহলে তো খুশি হবেনই তারা, খুশি হবেন অভিভাবকরাও। দেখো, নিত্যদিন তাদের যে মিড ডে মিলে যে ধরনের খাবার দেওয়া হয়ে থাকে তার একটা বদল আনতে চেয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। তারা চেয়েছিলেন যে উৎসবটাও হোক তাদের স্কুলের মধ্যে, অর্থাৎ মিড ডে মিলে যে খাবারগুলো থাকে তার সাথে যাতে উৎসবের ছোঁয়া লাগে। আজকে বাঙালির অন্যতম একটি উৎসব পৌষ পার্বণ, সেখানে পিঠে পুলি পায়েস সব রকমই ব্যবস্থা থাকে ঘরে ঘরে। কিন্তু দেখা যায় যে এই যে শহর এবং গ্রামের বহু স্কুল রয়েছেন যেখানে সব অভিভাবকরা কিন্তু এই দিনেই কিন্তু পিঠে পুলি পায়েস তৈরি করতে পারেন না, তাদের অর্থনৈতিক সেই সামর্থ্য থাকে না। সেই সব বিবেচনা করেছিল জলপাইগুড়ির একটি স্কুল ফণীন্দ্রদেব বিদ্যালয়। তাদের যারা স্কুল কর্তৃপক্ষ রয়েছেন তাদের বক্তব্য যে হাজারখানেক স্টুডেন্ট রয়েছে এই স্কুলে এবং তাদের স্বাভাবিকভাবেই পড়ুয়ারা খুশি, অভিভাবকরাও খুশি। পায়েস দিলাম আজকে পৌষ পার্বণ, আজকে পিঠে পায়েসের দিন। আমি এখানে পিঠে পায়েস হয়েছে, আমি পায়েস খেয়েছি, খুব ভালো লাগছে। পৌষ সংক্রান্তিতে বর্ধমানে ঘুড়ির লড়াই। হ্যাঁ, বর্ধমানের আকাশে পেটকাটি চাঁদিয়ালের লড়াই দেখুন। রং বেরঙের ঘুড়িতে একেবারে আকাশ ছয় লাভ। শুধু তাই নয়, জমজমাট এই ঘুড়ির লড়াইয়ে শুধু পুরুষরা নয়, মহিলারাও সরাও। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, জমজমাট এই ঘুড়ির লড়াই, সেখানে মহিলারাও সামিল হয়েছেন। দেদার খাওয়া দাওয়া, আড্ডা, মজা সবই তো ছিল তাহলে। একদমই সোনিয়া, অন্যত্র বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি উড়লেও বর্ধমানের রাজ আমলের থেকে রীতি এই পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো, এবং শহরে এটাকে ঘুড়ির মেলা বলা হয়। সবাই বাড়ির ছাদ থেকে, মাঠ থেকে ঘুড়ি ওড়ায় এবং কাটাকুটি খেলা খেলে এবং ভোগ আটটা শব্দ ওঠে এবং সাউন্ড সিস্টেম, পিকনিকের মুডে একেবারে দিনভর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটায় বাসিন্দারা। বর্ধমানের মহারাজ মহাতাব চাঁদ এই ঘুড়ি ওড়ানোর প্রচলন করেন। রাজবাড়িতে কারিগর নিয়ে এসে বিশাল আকারের বিভিন্ন রঙের ঘুড়ি তৈরি হতো এবং রাজা বন্ধু রাজাদেরও নিমন্ত্রণ জানাতো। সারাদিন খানাপিনার সঙ্গে চলতো ঘুড়ি ওড়ানো উৎসব এবং সারাদিন আনন্দে কেটেছে তা বলার অপেক্ষা রাখে না। অন্যকে বাবা দেখিয়ে বিডিওর কাছে অভিযোগ। বাবা হিসেবে নাম করে বীরভূমের খয়রাশলে অভিযুক্ত। ঠিক কি অভিযোগ, আগে সেটা দেখি। একটা লোক আমাকে বাবা সাজিয়ে ভোটার হয়েছে তৃণমূল করে, এটা আমি জানতে পেরে আমি সেই ভিডিওর কাছে আমার ব্যাপারটা আমি জানাইতে চাই, যাতে আমার নামটা কেটে দিয়ে ওর সঠিক ব্যাপার নামটা দেয়। একটা প্রাণে মারার কোনো হুমকি দেয় নাই, যা পারিস তা কর, গিয়ে আমি করবো না, এগুলোই আর কি বলছি। ওর পার্টির জোরে ক্ষমতা দেখাচ্ছে, পার্টির লোকও জানাইও কোনো কিছু সুরাহা করতে পারিনি। বিজয় বাংলাদেশি। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা। অভিযুক্তই বা কি বলছে, আর বিডিওর কাছে অভিযোগ জানানো হয়েছে, বিডিওই বা কি বলছে। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিমের কাছ থেকে জানবো। সুপ্রতিম, এক্ষেত্রে অভিযোগ যা তা তো শোনা গেল, অভিযুক্ত তার কি দাবি, তিনি কি বলছেন, এবং তার সঙ্গে সঙ্গে বিডিওর কাছেও অভিযোগ দায়ের করা হয়, সেক্ষেত্রে বিডিওই বা কি বলছে। দেখো, সেটা হচ্ছে যে অভিযোগ দায়ের করেছেন তার নাম হচ্ছে সুখদেব হালদার। তিনি কিন্তু খয়রাশলের মুক্তিনগর গ্রামে আগে বাসিন্দা ছিলেন, এখন অন্য বিধানসভায়, সাঁইথিয়া বিধানসভায় থাকে। কিন্তু তিনি অভিযোগ করেছেন যে মুক্তিনগর গ্রামের একজন গ্রাম্য তৃণমূল নেতা যার নাম হচ্ছে বিপ্লব হালদার, সে কিন্তু তাকে বাবা সাজিয়ে একটা রীতিমতো এসআইআর ফর্মে নাম তুলেছেন এবং খসড়া তালিকায় নাম তুলেছেন। এবং সেই ঘটনা জানার পরেই কিন্তু তিনি খয়রাশলের যে বিডিও দপ্তর সেখানে তিনি অভিযোগ জানিয়েছেন এবং তার পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে বিপ্লব হালদার যার নাম করা হচ্ছে তিনি কিন্তু বাংলাদেশ থেকে এসছেন। তবে এক্ষেত্রে বলে রাখি যে অভিযোগকারী তিনিও কিন্তু বাংলাদেশ থেকে এসছেন 1975 সালে, কিন্তু তার 2002 সালে তার নাম রয়েছে ভোটার লিস্টে। সেই ভোটার লিস্টকেই কাজে লাগিয়ে বিপ্লব হালদার কিন্তু নাম তুলেছে, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। এবং এই ঘটনায় তিনি 7 নম্বর ফর্ম ফিল আপ করেছেন তার বাবা হিসেবে নাম বাদ দেওয়ার জন্য, এবং সমস্ত ঘটনাটা প্রশাসনের কাছে জানানো দিচ্ছে। তবে যিনি অভিযুক্ত তিনি কিন্তু জানিয়েছেন যে তার কাছে সমস্ত নথি আছেন, যদি প্রশাসন ডেকে পাঠায় তিনি সমস্ত নথি নিয়ে যাবেন। এখন ব্যাপার হচ্ছে যে একদিকে অভিযোগ হয়েছে, যতক্ষণ না প্রশাসন ডেকে পাঠায় ততক্ষণ কিন্তু কি ঘটনা তা কিন্তু স্পষ্ট নয় কারোর কাছে।
কিন্তু এই অভিযোগ একেবারে ভিত্তিহীন। প্রমাণ সহ নথি নিয়ে যাবে কমিশন চাইলে, এমনটাই দাবি করছেন অভিযুক্ত। এ অভিযোগ করেছে, কি করেছে সে আমি বলতেও পারবো না, আমার জানাও নেই। তা এবার যদি ব্লক থেকে, যদি ব্লক প্রধান যে রয়েছেন সে যদি আমাকে ডাকে, ডকুমেন্টস নিয়েছে, যতটুকু আমার কাছে ডকুমেন্টস আছে আমি ওখানে দাখিল করবো। কে কি করেছে, কে কি বলেছে সে তো আমি কিছু বলতে পারবো না। না, যে ডকুমেন্টসগুলো রয়েছে আমি সবই দেবো, আমার কাছে তো রয়েছে, না থাকা তো লয়। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। মুক্তিনগরে বিজয়বাবুর বাবা সুখদেব বাবু তিনি কিভাবে আবার পার হয়ে চলে গেলেন, এই ব্যাপারটা তো তিনি ভালো বলতে পারবেন, কারণ তিনি তো তৃণমূলের নেতা। তৃণমূল তো সব জায়গায় কারচুপি করার চেষ্টা করছেন। আমরা চাই এই সব কিছুর তথ্য সঠিকভাবে যাতে তদন্ত করা হয়। ইলেকশন কমিশনকে কড়া পদক্ষেপ নিতে হবে বলে আমরা মনে করি। এবারে তদন্ত হচ্ছে, আমরা তো চাইবো সঠিকভাবে তদন্ত হোক এবং এসআইআর যাতে ন্যায্যভাবে হয় এবং এসআইআর যাতে কোনো রকম রাজনৈতিক দুরভিসন্ধর শূন্য থেকে হোক, সেটা আমরা সবাই চাই। বিজেপি চাইছে নির্বাচন কমিশনকে দিয়ে জানাতানা প্রকারেণ 58 লক্ষ ভোটারকে তাদের ভোট থেকে বাদ দেওয়ার জন্য, যাতে তারা 58 লক্ষ ভোট পেয়ে জিততে পারে। এসআইআর এর কাজ সেরে ফিরছিলেন, আর সেই ফেরার পথে দুর্ঘটনা। ময়নাগুড়িতে মৃত্যু বিএলওর। শুক্রবার এই ঘটনা ঘটে। ঠিক কি ঘটেছে, আরো বিস্তারিত বিষয়ে জানাতে পারবে শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, ঠিক কি ঘটেছে? দেখো, ময়নাগুড়ি চ্যাংবাড়ি যে শিশু সহায়তা কেন্দ্র রয়েছে, শিক্ষা কেন্দ্র রয়েছে, সেখানকারই শিক্ষিকা ছিলেন সুশীলা রায়। তার ঘাড়েই কিন্তু পড়েছিল এসআইআর এর দায়িত্ব, এবং এসআইআর এর দায়িত্ব পেয়ে অনেকটাই কিন্তু বিড়ম্বনার মধ্যে পড়েছিলেন, সমস্যার মধ্যে ছিলেন। কারণ একদিকে তার মোবাইল ফোনটি ঠিক ছিল না, তার উপর শারীরিক একাধিক সমস্যাও ছিল, তার অসুস্থ ছিলেন। এবং সেই অবস্থার মধ্যেই যেটা পরিবারের বক্তব্য, যে শুক্রবার তাকে কিন্তু অঞ্চল অফিস থেকে ডেকে পাঠানো হয় এসআইআর সংক্রান্ত বেশ কিছু কাগজপত্রের জন্য। এবং সেই অঞ্চল অফিস থেকে যখন সন্ধ্যাবেলা তিনি ফিরছিলেন একটি বাইকে করে, সেই সময় দুর্ঘটনার শিকার হন। এবং তাকে প্রথমে নিয়ে আসা হয়েছিল জলপাইগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে, সেখান থেকে শিলিগুড়ি একটি নার্সিংহোম, সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এবং গতকাল রাতেই কিন্তু তার মৃত্যু হয়েছে। এবং পরিবার এবং যারা তার সহকর্মী রয়েছেন তাদের একটাই অভিযোগ, যে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, একাধিকবার বিএলওর দায়িত্ব পালন করবেন না বলে জানিয়েছিলেন, কিন্তু তার উপরেও তার চাপ দেওয়া হচ্ছিল। এবং অসুস্থ শরীর নিয়ে তিনি দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, অঞ্চল অফিসে ডেকে পাঠানো হয়েছিল তাকে। এবং সেই অবস্থায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যার জন্য 4 দিনের মাথায় তার মৃত্যুর ঘটনা ঘটে। গোটা ঘটনায় কিন্তু একটা শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। এবং পরিবার এবং প্রতিবেশী থেকে শুরু করে যারা একই সঙ্গে সহকর্মী ছিলেন তারাও কিন্তু দাবি করছেন যে এই পরিবারটার পাশে দাঁড়ানো হোক। কারণ বিএলওর দায়িত্ব সামলাতে গিয়ে যে মানসিকভাবে বিপর্যস্ত থাকা এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার পরেও তিনি দায়িত্ব সামলাচ্ছিলেন, এবং সেই দায়িত্ব সামলাতে গিয়ে আজকে তার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। প্রশাসন বা কমিশন যাতে বিষয়টি বিবেচনা করে এবং তার পরিবারকে সাহায্য করেন, কারণ তিনি যখন চিকিৎসাধীন ছিলেন অনেকটা অর্থনৈতিকভাবে টানাপোড়েনের মধ্যে ছিল গোটা পরিবার, সঠিক চিকিৎসাও হয়নি বলে অভিযোগ রয়েছে পরিবারের। এবং এই অবস্থায় দাঁড়িয়ে কমিশনকেও দৃষ্টি আকর্ষণ করেছেন তার সহকর্মী থেকে শুরু করে পরিবারের সদস্যরা, যে অসুস্থ অবস্থায় একটা মানুষ কি করে এরকম দায়িত্ব সামলাতে পারে। অসুস্থ অবস্থায় যদি তিনি না থাকতেন হয়তো সেরকম দুর্ঘটনাও ঘটতো না, তিনি হয়তো বেঁচে থাকতেন। কিন্তু তার এই মর্মান্তিক পরিণতির পেছনে তার এই যে শারীরিক অসুস্থতা এবং এই এসআইআর কে দায়ী করছে। তো পারমারি থেকে হঠাৎ করে আসার পথে আর কি, বাড়ি আসার পথে ওই কিসের নোটিশ ফোটিস আর কি আসছিল জমা দেওয়ার জন্য, কাগজ আর কি এসআইআর এর, পিছন থেকে আর কি একটা গাড়ি এসে লাগাই দিয়ে চলে যায়। তারপর তো শাশুড়ি মা আমার ওইখানে সাথে পড়ে যায়। তারপর ওখান থেকে আমরা মেডিকেলে নিয়ে যাই বিকাল 4টা সাড়ে 4টার দিকে, মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর কি। কয়েকশো গ্রাহকের টাকা নিয়ে চম্পট। হ্যাঁ, ফেরার বাগদার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, টাকা ফেরতের আশ্বাস দিয়ে গ্রাহকদের মাসের পর মাস ঘোরানো হচ্ছে বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই গ্রাহকরা ক্ষুব্ধ। কি বলছে ব্যাংক কর্তৃপক্ষ? টাকা ফেরত কি আদৌ গ্রাহকরা পাবেন? দেখো সোনিয়া, উত্তর 24 পরগনার বাগদার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি অর্থাৎ গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক এবং তার স্বামী দুজনে মিলে চম্পট দিয়েছিল কয়েক মাস আগে। কয়েক লক্ষ টাকা তছরূপ করে তারা চম্পট দিয়েছিল এবং এলাকায় কয়েকশো গ্রাহক রীতিমতন বিক্ষোভ করে। পরবর্তীতে তারা ব্রাঞ্চে যায়, ব্রাঞ্চে গিয়েও তারা বিক্ষোভ করেছিল, রাস্তা অবরোধ করেছিল। ব্রাঞ্চের তরফ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে টাকা ফেরত দেওয়া হবে।
সেই মতোই আশ্বস্ত ছিল গ্রাহকেরা। পরবর্তীতে কয়েক মাস কেটে গেলেও একাধিকবার ব্যাংকে পৌঁছানোর পরেও গ্রাহকদেরকে টাকা ফেরত দেওয়া হয়নি। গ্রাহকরা আজ রীতিমতন ক্ষুব্ধ হয়ে ব্যাংকে গিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। তারা জানতে চান কেন এরকমভাবে ঘোরানো হচ্ছে। তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে 1 লক্ষ টাকা রেখেছে তাকে বলা হচ্ছে 30,000 টাকা ফেরত দেওয়া হবে, তা নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরবর্তীতে এই বিষয়ে ব্যাংকের ম্যানেজারের কাছে ক্যামেরা যেতেই চেয়ার ছেড়ে উঠে চলে যান তিনি কোনো সদুত্তর দেননি এবং গ্রাহকরা রীতিমতন ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ যায় এবং তাদেরকে আশ্বস্ত করে আগামী দিনে তাদেরকে টাকা দেওয়া হবে। সেই আশ্বাস পাওয়ার পরেই ক্ষুব্ধ গ্রাহকরা সেখান থেকে অন্যত্র সরে যায়। সোনিয়া, বেশ। আমার ব্যাংকে বাগদার ওই শাখা ব্যাংকে 2 লাখ টাকা ছিল অমিতের ব্যাংকে, সেই টাকা নিয়ে অমিত পালিয়ে চলে যায়। তারপরে হুচ্চুতু করার পরে আমাদের একদিন ডাকে, বলে হ্যাঁ তোমরা শান্ত হও, তোমাদের টাকা দিয়ে দেবো। বলে তুমি 72,000 পাবো। আমি বলছি আমি 72,000 টাকা নেবো না। তাহলে বললে তাহলে থাকো, আমরা আর একটু তদন্ত করে তোমাকে আবার ডাকবো। আজ 2 মাস হয়ে যাচ্ছে আর ডাকছেন। আবার আমি তার জন্য এসেছি, আমি যাতে টাকাটা পাই। গরিব মানুষ, আপনারা আমাকে সহযোগিতা করে টাকাটা ব্যবস্থা করে। আপনি মিডিয়াতে বন্ধ করুন না। ব্যাংকে কেন ঢুকেছেন? 8 মাস ধরে তো ঘুরছে বলছে। 8 মাস ধরে ঘুরছে বলছে। ফাঁসি দেওয়ায় ধান বিক্রয় কেন্দ্রে ফোরদের একেবারে রমরমা। অভিযোগ তো এমনটাই, ধান না কিনে কৃষকদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ। আরো বিস্তারিত এই বিষয়ে বিশ্বজিৎ জানাবে। বিশ্বজিৎ, নানা অজুহাতে নাকি কৃষকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কারসাজি করে ফোরেদের ধান কেনা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু কেন এ ধরনের ঘটনা? কি সাফাই দিচ্ছেন বিক্রয় কেন্দ্রের আধিকারিকরা? তবে সোনিয়া, প্রথমে তোমাকে জানাই যে সাধারণ কৃষকরা কিন্তু অনলাইনে স্লট বুকিং করছেন এবং স্লট বুকিং করার পর একবারে ধান নিয়ে তার বাড়ি থেকে একবারে ধান নিয়ে বিক্রয় কেন্দ্রে আসছেন। কিন্তু এই ক্রয় কেন্দ্রে আসার পর তাদের ধান কিন্তু নেওয়াই হচ্ছে না। তাদের ধানের কখনো ধান মান ভালো নেই, কখনো বা ধানে ধুলো রয়েছে। এই সব অভিযোগ তুলে একবারে ধান নেওয়াই হচ্ছে না। আর ধান কাদের নেওয়া হচ্ছে? যারা নাকি দালাল, যারা নাকি ফর, তাদের ধান একেবারে সহজেই কেনা হচ্ছে। এক্ষেত্রে সাধারণ যারা কৃষক তাদের কিন্তু বারবার হয়রানি শিকার হতে হচ্ছে, আর এতেই কিন্তু তারা সমস্যায় ভুগছে। কেন তুমি জানো যে সরকারি নিয়ম অনুযায়ী 2369 টাকা পার কুইন্টালে প্রায় 15 কেজি কুইন্টাল প্রতি ধান কিন্তু দিতে পারেন সাধারণ কৃষকরা। সেই অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে সাধারণ কৃষকদের একেবারে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে ফরদের নেওয়া হচ্ছে। আর যিনি পারচেস অফিসার তিনি দাবি করছেন যে সরকারি নিয়ম মোতাবেক যেখানে ধান অপরিষ্কার থাকছে, ধানে ধুলো থাকছে, সেই ধান নাকি নেওয়াই হচ্ছে না। আর যে অভিযোগ উঠে আসে তা পুরোপুরি ভিত্তিহীন। তাহলে প্রশ্ন উঠছে, যারা সাধারণ কৃষক একেবারে অনলাইনে স্লট বুকিং করছেন তারপরেও তারা ধান ক্রয় কেন্দ্রে তাদের কেন হয়রানি এরকম ভুগতে হচ্ছে? গোটা বিষয়টি নিয়ে কিন্তু কার্যত এই পারচেস অফিসার তথা এই পুরো বিষয়টি নিয়ে কিন্তু এই ফরেদের দাপট রয়েছে বলে তারা বারবার অভিযোগ করছেন। তবে প্রশাসন বিষয়টি নিয়ে দেখছে আগামী দিনে যাতে কোনো কি ব্যবস্থা নেওয়া হয় অবশ্যই নজর থাকবে। धान खराब था इसीलिए हमने बोला था कि उनको साफ सफाई करके झाड़ाई करके धान लेकर आने के लिए शेड्यूल बिठाकर उनका धान लेंगे। पातान भर्ती और डिस्कलरेशन देखिए, धान देख सकते हैं कैसा धुला है। फार्मर खुद आता है, खुद फिंगरप्रिंट देकर खुद धान देता है। तो ये फोरिया वाला ऐसा ये वाला एलिगेशन, ये तो मतलब एलिगेशन ही है।